আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম থেকে আয়োজিত সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ দেহ সুস্থ মন দেখার জন্য। দর্শক, আপনারা জানেন অনুষ্ঠানটিতে আমরা নানা ধরনের স্বাস্থ্য সমস্যা এবং এই চিকিৎসা ব্যবস্থা নিয়ে কথা বলে থাকি। এ ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো স্ট্রোক নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন প্রফেসর ডাক্তার তহিদুর রহমান, ডিপার্টমেন্ট অফ নিউরোলজি, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। আমরা শুরুতে জানতে চাই, গত 29 অক্টোবর ছিল ওয়ার্ল্ড স্ট্রোক ডে। এবারে স্ট্রোক ডে এর প্রতিপাদ্য বিষয় কী ছিল আসলে? হ্যাঁ, প্রতি বছর 29 অক্টোবর ওয়ার্ল্ড স্ট্রোক ডে পালন করা হয় মানুষের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করার জন্য। তো এবারের প্রতিপাদ্য বিষয় ছিল এভরি মিনিট কাউন্টস, মানে প্রত্যেকটা মিনিট গণনা করা। যে স্ট্রোক হওয়ার পরে প্রতিটা মিনিট যে খুব ইম্পর্ট্যান্ট এবং খুব দ্রুত যে জিনিসটা সর্ট আউট করে যে ট্রিটমেন্টের কাছে যেতে হবে, যেমন যত দ্রুত ট্রিটমেন্ট নেওয়া যাবে তত তাড়াতাড়ি একটা সুফল পাওয়া যাবে, সেটাই মানুষের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করাটাই এবারে প্রতিপাদ্য ছিল। আমরা শুরুতে আপনার কাছে জানতে চাই, স্ট্রোক আসলে কি? স্ট্রোক নিয়ে আসলে সাধারণ মানুষের মধ্যে সবাই হার্ট অ্যাটাককে অনেকে স্ট্রোক বলে, কিন্তু আসলে স্ট্রোক মানে হচ্ছে ব্রেনে অ্যাটাক। ব্রেনে অ্যাটাক বলতে দুই ধরনের হয়। এক ধরনের হচ্ছে রক্ত জমাট বেঁধে ক্লট হয়ে হঠাৎ করে ব্রেনে একটা জায়গায় নষ্ট হয়ে গেল, অথবা কোনো রক্তনালী ছিঁড়ে গেল, যেটাকে আমরা হিমোরেজিক স্ট্রোক বলি। তবে সবচেয়ে কমনই প্রায় 85 to 90% স্ট্রোকই হয় হচ্ছে ইসকেমিক স্ট্রোক, যেটা রক্ত জমাট বেঁধে হয়। তো এই যে হঠাৎ করে রক্ত জমাট বেঁধে বা রক্তনালী ছিঁড়ে ব্রেনের কোনো একটা জায়গা সাডেনলি নষ্ট হয়ে যাওয়াটাকে আসলে স্ট্রোক বলে। বাংলাদেশে আসলে স্ট্রোকের প্রাদুর্ভাব কেমন, এবং বাংলাদেশের সাথে আমরা যদি কম্পেয়ার করি বিশ্বে স্ট্রোকের প্রাদুর্ভাবটা কেমন? পুরো বিশ্বেই তো আসলে স্ট্রোক এখন দ্বিতীয় ফ্যাটাল ডিজিজ। হার্ট অ্যাটাকের পরে এটাতেই সবচেয়ে বেশি মানুষ মারা যাচ্ছে, এবং বাংলাদেশেও এটা বাইরে নেই। এবং বাংলাদেশ হচ্ছে সাউথ ইস্ট এশিয়ার পার্ট, এবং সাউথ ইস্ট এশিয়াতে এনভায়রনমেন্টালি, ফুড হ্যাবিট এবং অন্যান্য জেনেটিক অনেক কিছু ব্যাপার, সব কিছু মিলে সাউথ ইস্ট এশিয়া প্রায় 40% বার্ডেন ক্যারি করে ওয়ার্ল্ড ওয়াইড স্ট্রোকের। তার মধ্যে বাংলাদেশে প্রায় প্রতি 1000 জনে 12 জনের স্ট্রোক রোগী দেখা যায় এখন। আরেকটা জিনিস এখন দেখা যাচ্ছে যে ইদানিং টাইমে যুবক অথবা কিশোরদেরও কিন্তু স্ট্রোকের প্রবণতাটা বেড়ে যাচ্ছে। এর আসলে কারণটা আপনি কি মনে করছেন? এটা হচ্ছে যুবকদের ক্ষেত্রে বা কিশোর বয়সে বা ইয়াং মেয়েদেরও অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। যেমন সবার আগে যদি আমরা চিন্তা করি, সেটা হচ্ছে দেখতে হবে যে অনেকের আসলে হিডেনলি কার্ডিয়াক কোনো ভালভ ডিফেক্ট থাকে, কারো কোনো রক্তরোগ থাকে, তো স্পেশালি হার্টের ডিজিজটা বেশি থাকে, যেটা কোনো দিন কোনো স্ক্রিনিং করা হয় না, যেহেতু আমরা বাচ্চাদের ক্ষেত্রে বা ইয়াংদের ক্ষেত্রে তেমন কোনো মেডিকেল চেক আপ করি না। এটা দেখা যায় যে সে সাডেনলি তার হঠাৎ করে একটা স্ট্রোক হয়ে গেল, তার কিছুই নাই, কিন্তু খুব ইয়াং বয়সে। প্লাস হচ্ছে অল্প বয়সে স্মোকিং শুরু করা, এবং আমাদের এখানে যে এখন স্কুল লেভেল থেকে যে একটা মানে মাদক নেশা, স্পেশালি ইয়াবা, এসবে আসক্ত হয়ে পড়ে অনেকে। কোনো ড্রাগ অ্যাবিউজ হচ্ছে একটা বড় ফ্যাক্টর কাজ করে। আর মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যে প্রেগনেন্সিতে হঠাৎ করে তার অ্যাক্লামশিয়া বা প্রি-অ্যাক্লামশিয়া হয়ে তার পরবর্তীতে প্রেশার ডেভেলপ করলো, বা ওইটা পরে মনিটর করা হলো না, বা প্রেশারটা কন্ট্রোল করা হলো না, বা প্রেগনেন্সিতে ডায়াবেটিস হয়ে গেল। তো ওগুলোর থেকে মানে আর্লি স্ট্রোক হয়। এবং সাথে এখন আরেকটা ফ্যাক্টর কাজ করছে যে স্পেশালি মেয়েদের 15 থেকে 40 বছর মেয়েদের প্রায় 30%-এর উপরে মেয়েরা মাইগ্রেনে অ্যাটাক হয়। তো দেখা যায় যে কোনো পেশেন্ট লং টাইম ধরে হচ্ছে যে ওরাল কন্ট্রাসেপটিভ পিল খাচ্ছে, সাথে মাইগ্রেন আছে, তাদের কিন্তু খুব অল্প বয়সে স্ট্রোক দেখা যায়। এরকম অনেকগুলা ফ্যাক্টর। প্লাস হচ্ছে বাচ্চারা এখন থেকে ছোট বয়স থেকে যেভাবে জাঙ্ক ফুডে আসক্ত, সেটা পরবর্তী অল্প বয়সে স্থূলতা এবং হাইলি লিপিড, মানে বাচ্চারা ইচ্ছামতো খাচ্ছে, এটা কোনো ব্যাপার না, এই যে একটা কনসেপ্ট, এই কনসেপ্ট থেকে অল্প বয়সে ব্লাড ভেসেলস ড্যামেজ হচ্ছে, কোলেস্টেরল হাই হচ্ছে, প্রেশার বেড়ে যাচ্ছে, ওয়েট বেড়ে যাচ্ছে। একটা রোগী স্ট্রোক করে আপনাদের কাছে আসলো, আপনারা কি কি লক্ষণ দেখে বুঝেন যে রোগীটা স্ট্রোক করেছে? স্ট্রোকের লক্ষণ হচ্ছে কি, এখন আমাদের যেটা আমরা এভরি মিনিট কাউন্টস যেটা বলছি, তো আমাদের সবচেয়ে বড় জিনিস চিন্তা করতে হবে যে কোনো পেশেন্ট যদি কিছুক্ষণ আগেও সে ভালো ছিল, অথবা সে রাতে ঘুমাতে গেছে ভালো, কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পরেই সে হচ্ছে মানে তার কোনো হঠাৎ করে যে কোনো এক পাশ অবশ হয়ে গেল,
অথবা মুখের এক পাশ অবশ হয়ে গেল, অথবা কথা জড়ায় গেল। সাডেনলি যদি কোনো পেশেন্ট খুব দ্রুততার সাথে খারাপ হয়ে যায় এবং তাহলে আমাদের প্রথমেই চিন্তা করবে যে এটা কি পেশেন্টটা স্ট্রোক হচ্ছে কিনা। সেটা ছোট একটা হঠাৎ জাস্ট কথা জড়ায় যাচ্ছে, কোনো প্যারালাইসিস না বা কিছু না, সেক্ষেত্রে আমাদেরকে প্রথমেই মাথায় চিন্তা করতে হবে যে এটা কি স্ট্রোক হচ্ছে কিনা এবং অতি দ্রুত নিকটস্থ হসপিটালের শরণাপন্ন হতে হবে যে কোনো ধরনের অ্যাবনর্মাল কোনো সাইন দেখতে পেলেই, যে হঠাৎ করে যে রুগীটা একটু আগেও ভালো ছিল কিন্তু এখন খারাপ হয়ে যাচ্ছে। অনেক সময় এটাও কি হয়, ধরেন আপনি যেটা বলছিলেন মাইগ্রেনের ব্যথা, ফ্রিকোয়েন্টলি মাথা ব্যথা হচ্ছে। হ্যাঁ, যে এটা হচ্ছে মাথা ব্যথা হচ্ছে বা পিঠে ব্যথা হচ্ছে বা যে কোনো ধরনের প্রবলেম, এগুলো তো আছেই। কিন্তু একটা মাথা ব্যথা রুগী বা এটা রুগী হঠাৎ করে তার কথা বলতে গেলে জড়ায় যাচ্ছে, অথবা সবই ঠিক আছে কিন্তু মুখটা বাঁকা হয়ে গেছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে ওটা কোনো মতে ইগনোর করার উপায় নেই যে এটা মনে ঠিক হয়ে যাবে, হঠাৎ করে হয়েছে, যে এইটা করতে গেলে আমরা একটা মূল্যবান সময় মিস করতে পারি। স্ট্রোকের না হওয়ার জন্য আসলে আমাদেরকে কি কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হয়, অথবা আরেকটা জিনিস যে স্ট্রোকে যে ওয়ার্নিং সাইনগুলো আছে এগুলো আসলে কি? স্ট্রোকের জন্য সবচেয়ে বড় এখন আসলে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন থেকে বলা হচ্ছে আসলে 8টা পয়েন্ট ওরা বলে, যেটা হচ্ছে যে রেগুলার প্রেশার চেক আপ করা, মানে গুড প্রেশার ম্যানেজমেন্ট, এবং রেগুলার ডায়াবেটিস চেক করা। হ্যাঁ, কারো ফ্যামিলিতে ডায়াবেটিস নাই, বাট ডায়াবেটিস রেগুলার চেক করতে হবে, রুটিন চেক করতে হবে, যে আমার ফ্যামিলি ডায়াবেটিস নাই তাহলে আমার ডায়াবেটিস নাই। তো সুতরাং এভরি 3 to 6 মান্থস এগুলো চেক আপে রাখতে হবে। এবং কোলেস্ট্রলটাকে কন্ট্রোলে রাখা। এবং কোলেস্ট্রল কারো যদি এমন থাকে যে প্রেশার আর ডায়াবেটিস আছে, তাহলে সেক্ষেত্রে তার যদি কোলেস্ট্রল একটু নর্মালও থাকে তারপরেও একটা লো ডোজে কোলেস্ট্রল ওষুধ খেয়ে যেতে বলা হয়, যে যাদের প্রেশার ডায়াবেটিস আছে। আর এমনি নর্মালি কোলেস্ট্রলটা সবসময় যায়। অনেক সময় ফ্যামিলিয়াল কোলেস্ট্রল হাই থাকে, অনেক একদম লিন অ্যান্ড থিন পেশেন্ট, লিন অ্যান্ড থিন মানুষ, কোনো কিছু নেই, প্রেশার ডায়াবেটিস নেই, কিন্তু দেখা যাচ্ছে তার কোলেস্ট্রল অনেক হাই, দ্যাট ফ্যামিলিয়াল বা জেনেটিক্যাল। তো সুতরাং লিন অ্যান্ড থিন মানে শুকনা মানুষ মানে আমি যা ইচ্ছা তাই খেতে পারবো আর আমার কোলেস্ট্রল করতে হবে না, ইটস একটা পুরোপুরি ভুল ধারণা। অনেক মোটা মানুষেরও কোলেস্ট্রল কম থাকে। এটা ছাড়াও আছে যে আমাদের হচ্ছে কি হেলদি ফুড স্টাইল। হ্যাঁ, এটা হচ্ছে এখন বলে মেডিটেরিয়ান ডায়েটের মধ্যে আসলে সবচেয়ে এখন যে মেডিটেরিয়ান ডায়েট হচ্ছে কি সবচেয়ে রিচ ইন ভেজিটেবলস, মটরশুঁটি, মসুর ডাল, ফ্রুটস, তারপরে এই জিনিসগুলো বেশি থাকতে হবে। প্রোটিনের মধ্যে পোলট্রি মানে মুরগি, ফিশ, যে কোনো ধরনের ফিশ, সামুদ্রিক ফিশ অনেক বেশি প্রেফারেবল, সবাই তো পারে না, বাট ফিশ এটা হচ্ছে আইডিয়াল। এবং যে কোনো সুগার প্রিভেন্ট করা, মানে র সুগার, এবং যদি সুগারের ঘাটতিটা ফ্রুটস দিয়ে মেটাতে বলা হয়, এবং র সুগার, এবং নো আর লিটল রেড মিট। রেড মিট মাঝে সাঝে খেতে পারে, খুবই অল্প পরিমাণে। তো ভেজিটেবল বেশি, এবং মটরশুঁটি, বাদাম, মসুর ডাল, এগুলা বেশি, ফিশ এবং মুরগি, এগুলা দিয়ে হচ্ছে ডায়েটটাকে সাজাতে হবে। ওটা বেশি, এটা সেকেন্ড, এবং খুব অল্প পরিমাণ প্রোটিনের মধ্যে এটা। তো এই হেলদি ডায়েট, এবং তারপর হচ্ছে হেলদি ওয়েট। হ্যাঁ, যে আমাদের রেগুলার ওয়েটটা চেক আপ করতে, যে আমাদের যে হাইট এবং সেই বডি মাস ইন্ডেক্স অনুযায়ী আমাদের ওয়েটটা ঠিক আছে কিনা। সিগারেট স্মোকিং বা এনি ড্রিঙ্কিংয়ের হ্যাবিট থাকলে সেটা অ্যাজ মাচ অ্যাজ পসিবল বন্ধ করতে হবে। এবং যেটা আরেকটা জিনিস আমরা ইম্পর্টেন্স দিই এখন, যেটা দেখা যাচ্ছে যে স্লিপ অ্যাপনিয়া বলে অনেক পেশেন্ট আছে যে রাতের বেলা অনেক নাক ডাকে, তাদের হচ্ছে স্লিপ অ্যাপনিয়া আছে। স্লিপ অ্যাপনিয়া মানে যে ঘুমের মধ্যে একটু নিঃশ্বাসের সমস্যা হয়, তার ফলেই নাক ডাকাটা হয়। নাক ডাকাটা আমাদের হাসাহাসির বিষয়, এটা কোনো ব্যাপারই না ধরা হয়, কিন্তু নাক ডাকার যারা খুব বেশি নাক ডাকে তাদের আসলে স্লিপটা ভালো হয় না। তার ফলে, এবং তাদের সারা রাত ধরে রেসপিরেটরি একটু ইনসাফিসিয়েন্সি থাকে, তার ফলে এই পেশেন্টগুলা যেহেতু ঘুম হয় না, অক্সিজেন মেনটেন্যান্সটা ঠিক মতো হয় না, সেক্ষেত্রে এই পেশেন্টগুলা স্লিপ অ্যাপনিয়ার পেশেন্ট কিন্তু খুব রিস্কে থাকে। তো এবং প্লাস হচ্ছে স্লিপের মধ্যে যেটা হচ্ছে যে 6 to 8 আওয়ার স্লিপ রাতে, অনেকে হচ্ছে রাত 3টা বাজে ঘুমাচ্ছে 10টা পর্যন্ত, দ্যাটস নট দ্য আইডিয়াল কেস আর কি। তো এই জিনিসটা, এবং সাথে হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, রিকমেন্ডেড ফিজিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে অ্যাটলিস্ট 150 মিনিটস পার উইক, এবং 30 to 40 মিনিটস হচ্ছে যে অ্যারোবিক এক্সারসাইজ, এবং পারলে ইন্টেন্স এক্সারসাইজ, এটা পার ডে, অ্যাটলিস্ট 4 days পার উইক
অথবা 150 মিনিট পার উইক যেমন ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকতে হবে। এবং আরেকটা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকলেও কিন্তু সারাদিন সকালে আধা ঘন্টা আমি হেঁটে সারাটা দিন আমি বসে কাজ করলাম, তো সেটা আসলে পরবর্তীতে এটার এফেক্টটাকে অনেক কমাই ফেলে। তো শুধু ছোট ছোট কাজ, মানে আমি 2-3 তলা পর্যন্ত যতটুকু আমার সম্ভব হয় আমি লিফট ইউজ করলাম না, সিঁড়ি ইউজ করলাম, হেঁটে যেটুকু কাছাকাছি ডিস্টেন্স রিক্সা ইউজ করলাম না, কিছু জন আমি হেঁটে ইউজ করলাম। এই যে ছোট ছোট ফিজিক্যাল অ্যাক্টিভিটিসগুলো যদি সাথে অ্যাড করি, সাথে অ্যাটলিস্ট 150 মিনিটস ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকে তাহলে পার উইক, এবং যেটা হচ্ছে 3 to 6 মান্থস এই চেক আপগুলো যদি করা হয়, ডায়েট, স্লিপ সব কিছু, তাহলে আসলে আমরা প্রিভেন্ট করতে, মানে প্রিভেন্ট করার একটা ভালো অপশন যে আমরা রাইট ডাইরেকশানে আছি যে স্ট্রোকটা প্রিভেন্ট করার জন্য। আর ওয়ার্নিং সাইন বলতে যেটা হচ্ছে মানে আপনি এই সব কিছু ইরেগুলারিটিস করছেন, মানে আপনি যে কোনো সময় হাই রিস্ক গ্রুপের মধ্যে আছেন, যে কোনো সময় আপনার স্ট্রোক হতে পারে। এখন নট নেসেসারি কারো 50-55 হবে তারই স্ট্রোক হবে, আমি তো এখনও 35-40, তো এটা এখন একটা মানে এখন কোনো ব্যাপারই না এই বয়সে স্ট্রোক হওয়া। তো সুতরাং আমাকে এগুলো দেখতে হবে যে আমার বয়স 35, কিন্তু তারপরেও আমি রেগুলার চেক আপটা করবো, আমার ডায়েটটা ঠিক হচ্ছে কিনা, স্লিপটা ঠিক হচ্ছে কিনা, এগুলো মনিটর করব। আর এই যে স্লিপ অ্যাপনিয়া ট্রিটমেন্টও এখন হচ্ছে, তো এগুলো করব, এটা একটা। আর হচ্ছে যে ওয়ার্নিং সাইন হচ্ছে যে একটা আমাদের স্ট্রোকের একটা আরেকটা আগের ওয়ার্নিং সাইন অনেক সময় পাওয়া যায়, যেটাকে আমরা টিআই বলি, তো ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক বলি। সেটা হচ্ছে যে কোনো সময় হয়তো একটা আমার হঠাৎ করে মুখটা একটু বাঁকা হয়ে গিয়েছিল 1 ঘন্টা 2 ঘন্টার জন্য, এরপরে ঠিক হয়ে গেছে সার্টেন পিরিয়ডের জন্য। হ্যাঁ, সার্টেন পিরিয়ডের জন্য। অথবা বলে যে স্যার 3 দিন আগে আমার হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখতেছি কথা বলতে পারছেন ঠিক মতো, আস্তে আস্তে নাস্তা খেলাম, পানি টানি খেলাম, ওর স্যালাইন খেলাম, আস্তে আস্তে দেখি ঠিক হয়ে গেছে। তো এই জিনিসগুলোকে একেবারে ইগনোর করা যাবে না, যে এই ধরনের কোনো জিনিস, হ্যাঁ। এবং হচ্ছে সেসব ক্ষেত্রে এইটা তাড়াতাড়ি চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, এগুলোকে কোনো ছোট জিনিস হিসাবে দেখার কোনো সুযোগই নেই, এবং ফুল চেক আপে যেতে হবে। এবং এই টিআই বা এই ধরনের মানে সিমটমগুলোতে যেগুলোতে চিকিৎসকই নির্ধারণ করবে এটা টিআই গ্রুপের মধ্যে পড়েছে কিনা, যদি পরে এটা ট্রিটমেন্ট হচ্ছে অ্যাজ এ হোল, একটা স্ট্রোক রোগীকে যেভাবে ট্রিটমেন্ট করতে হয় ঠিক সম্পূর্ণভাবে তাকে ট্রিটমেন্ট করতে হবে, যদিও সে এখন সম্পূর্ণ ভালো। ধরেন একটা স্ট্রোকের রোগী আসলো, আপনারা সাসপেক্ট করলেন যেটা স্ট্রোক বা টিআইএ, ওই ক্ষেত্রে আপনারা কি কি ধরনের ইনভেস্টিগেশন ওনাদেরকে সাজেস্ট করেন? হ্যাঁ, যেটা এখন হচ্ছে এখন আমরা তো এখন আধুনিক ট্রিটমেন্ট, নর্মাল ট্রিটমেন্ট ছাড়া আমরা আধুনিক ট্রিটমেন্টও আস্তে আস্তে শুরু করছি। চিটাং মেডিকেলে আমরা থ্রম্বোলাইসিস ট্রিটমেন্ট শুরু করেছি, এবং এটা আমাদের প্ল্যান আছে খুব দ্রুত এটা আস্তে আস্তে প্রাইভেট সেক্টরে স্প্রেড করার জন্য। এবং আমাদের আমাদের সাকসেস রেট অনেক ভালো যারা, কিন্তু সমস্যা হচ্ছে স্ট্রোক রোগীদেরকে ট্রিটমেন্টটা দিতে হলে যেটা হচ্ছে ইমিডিয়েট ট্রিটমেন্ট, হ্যাঁ, ইনজেক্টেবল ড্রাগ ট্রিটমেন্ট, যেটার মাধ্যমে স্ট্রোক রোগীরা সাডেনলি ইমপ্রুভ করে, কিন্তু সেটা হচ্ছে যে রক্ত জমাট বেঁধে স্ট্রোক হতে হবে, ছোট স্ট্রোক হতে হবে, এবং পেশেন্টকে 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে আমাদের কাছে প্রেজেন্ট করতে হবে। এটাই হচ্ছে চ্যালেঞ্জ আর কি, হ্যাঁ। মানুষ আসলে অনেক দূর থেকে আসে, অথবা বুঝতে বুঝতে টাইমটা চলে যায়, কারণ এটা ট্রিটমেন্টটা শুরু করতে হয় প্রায় 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে। থ্রম্বোলাইসিসের যেটা বলছেন, থ্রম্বোলাইসিসের ট্রিটমেন্টটা শুরু করতে হয়। তার আগে কি কি ইনভেস্টিগেশন? এর আগে আমরা যেটা সেটা হচ্ছে মোট কথা বেসিক হচ্ছে সব ম্যাক্সিমাম জায়গায় যেটা অ্যাভেলেবল সেটা হচ্ছে সিটি স্ক্যান। হ্যাঁ, এখন আইডিয়ালি আরও যদি কাছাকাছি হায়ার সেন্টারে এমআরআই করার কথা বলা হয়, এমআরআই করতে পারলে আরও স্পেসিফিক, বাট অ্যাটলিস্ট আমি জানি যে মোটামুটি বড় বড় ক্লিনিকগুলোতে সবগুলোতে বা মফস্বল শহরেও এখন সিটি স্ক্যান অ্যাভেলেবল। তো সিটি স্ক্যানটা করলে একদম সবচেয়ে আর্লিয়েস্ট হইতে আমরা বুঝতে পারি যে তার রক্ত জমাট বেঁধে ট্রিটমেন্ট হচ্ছে না রক্ত ক্ষরণ হচ্ছে। যদি ওখানে থ্রম্বোলাইসিসের এখনও সুবিধা শুধু চিটাং মেডিকেল ছাড়া এখনও কোথাও নয়, প্রাইভেটলি কিছু এভারকেয়ার বা অ্যাপোলো ইম্পেরিয়ালে অল্প কিছু হয়েছে, তো যেখানে অন্য সেক্ষেত্রেও আমাদেরকে খুব আর্লি ট্রিটমেন্ট আমরা অ্যান্টিপ্লেটলেট ড্রাগস এগুলো শুরু করতে পারি, যেটা পেশেন্টের পরবর্তীতে তার প্রেশার ম্যানেজমেন্ট অন্য ম্যানেজমেন্ট করতে পারি, যে ক্ষেত্রে আমার স্ট্রোকটা আর বড় হবে না, মানে এটা আরও পার্মানেন্ট বা আরও ড্যামেজেবল না হওয়ার হাত থেকে রক্ষা করা যায়। ধরেন একবার একটা রোগী স্ট্রোক হয়ে গেল, আপনার এটা প্রপার ট্রিটমেন্টও দিলেন, তারপরও তো স্ট্রোক হওয়ার আবার সম্ভাবনা থাকে, আসলে এটার কারণটা কি? যদি স্ট্রোক হয় তাদের আসলে সেকেন্ড টাইম স্ট্রোক হওয়ার চান্স আরও 10 টাইমস বেড়ে যায়। এটা তখন প্রন টু ডেভেলপ করে অনেক স্ট্রোক ডেভেলপ করার জন্য। তো সেটার জন্য হচ্ছে আসলে তাকে আসলে সব কিছু
মেজার করতে হয়, মানে ওই যে কোনো ধরনের অ্যাবনর্মালিটি সে যদি ভালো হয়ে যাচ্ছে, যে গেছে, মনে করলে যে আমি তো ভালো হয়ে গেছি, তার স্ট্রোকের ওষুধপত্র দরকার নেই আর, হ্যাঁ, বা প্রেশার তখন আমার কন্ট্রোলে আছে, দরকার নেই, ডায়াবেটিস কন্ট্রোল, এইসব কারণে তার আবার হয়। আর কিছু জেনেটিক ব্যাপারও আছে, তো জেনেটিক ব্যাপারে দে আর প্রোন টু স্ট্রোক, ডেভেলপ স্ট্রোক। তো আর সুতরাং একটা স্ট্রোকের পেশেন্টে যেহেতু সেকেন্ড টাইম রিকারেন্ট স্ট্রোক হওয়ার চান্স অনেক আরও বেশি একটা নর্মাল পেশেন্টের থেকে, সেহেতু তার মেজারমেন্টগুলো আরও স্ট্রিক্টলি, কারণ তার এই অনেক সময় দেখা যায় আর কি, যে অনেকে হয়তো বদভ্যাস আছে, স্ট্রোক, স্মোকিং করছে বা প্রেশার কন্ট্রোলে নাই, তারপর তার হলো না, কিন্তু আরেকজনের অল্প কিছুদিনেই হয়ে গেল, এখানে কিছু জেনেটিক ফ্যাক্টরও কাজ করে। তো সুতরাং তারা মোর প্রোন টু স্ট্রোক। আর ফ্যামিলিয়াল যদি স্ট্রোকের হিস্ট্রি থাকে, এখানে ক্ষেত্রেও দেখা যায় যে পেশেন্টদের স্ট্রোক হয়, হ্যাঁ। তো ওইসব ক্ষেত্রে বারবার স্ট্রোক হওয়ার চান্স থাকে। তো সেই জন্য আমাদের ক্ষেত্রে ট্রিটমেন্ট এবং বাকি মেজারমেন্টগুলো খুব স্ট্রিক্টলি ফলো করতে হবে স্ট্রোক পেশেন্টদের ক্ষেত্রে। ধরুন একটা রোগী যখন স্ট্রোকের রোগী আপনাদের কাছে আসলো, ওনাদের তো একটা ফলো আপের বিষয় থাকে, কতদিন পর পর আসলে এই ফলো আপটা আপনাদেরকে মিনিমাম করা উচিত আপনাদের কাছে গিয়ে? যেটা আমরা বলি আসলে হচ্ছে স্ট্রোকের পেশেন্ট আসলে এভরি মান্থলি আমাদের কাছে ফলো আপ করা উচিত। ফলোআপটা এর জন্য করা উচিত যে আসলে একটা স্ট্রোকের কিছু ড্যামেজ একদম ইনস্ট্যান্ট হয়ে যায়, যেটা তো রিপেয়ারেবল না, কিন্তু এর সাথে পারিপার্শ্বিক কিছু পার্শিয়াল ড্যামেজ হয়। সেই ড্যামেজগুলা মানে রিঅর্গানাইজেশন হতে প্রায় 6 মাস সময় লাগে। একটা স্ট্রোকের সবচেয়ে পেশেন্টের ইমপ্রুভ করার সবচেয়ে গোল্ডেন টাইমগুলো হচ্ছে এই 6 মাস। এই 6 মাসের মধ্যে পেশেন্ট ইমপ্রুভ হওয়ার চান্স অনেক বেশি, এবং সেজন্য আমরা যেটা বলি আসলে যে প্যারালাইসিসটা নিয়ে তো সবার কনসার্ন থাকে, স্ট্রোক নিয়ে, প্রেশার বেশি, ডায়াবেটিস বেশি, এগুলো নিয়ে কনসার্ন না, সবার তো কনসার্ন থাকে আসলে প্যারালাইসিসটা কীভাবে ভালো। তো আসলে বেসিক হচ্ছে প্যারালাইসিস ভালো হওয়ার তো কোনো ওষুধ নাই যে এটা দিলাম প্যারালাইসিস ভালো হলো, কিন্তু সুতরাং খুব ইম্পর্টেন্ট হচ্ছে এখানে ব্যায়াম আর ফিজিওথেরাপি। হ্যাঁ, তো যেটা করে বাসায়ও একজনকে ডেডিকেটেড কেয়ার গিভার রাখতে হবে, যে কেয়ার গিভার থাকতে হবে, যে ওনাকে সকাল দুপুর বিকাল রাত ব্যায়ামগুলো করাবে, আর খুব ভালো একজন ফিজিওথেরাপিস্টের সাথে তত্ত্বাবধানে থাকে, রেগুলার ফিজিওথেরাপিটা দিতে হবে। এবং এটা আমরা প্রেফার করি যদি সম্ভব হয়, যাদের সম্ভব হয়। ফিজিওথেরাপি সবাই হয়তো 6 মাস পর্যন্ত পারে না, ফাইন্যান্সিয়াল ব্যাপার থাকে, কিন্তু নিজেরা যেগুলো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা দরকার সেগুলো অ্যাটলিস্ট 6 মাস পর্যন্ত রেগুলার 4-5 বেলা করে করা উচিত। এই টাইমটা যদি চলে যায়, এরপরে তো খুব ভালো হওয়ার চান্সটা অনেক কমে যায়। তো সেগুলো ফলো আপ থাকলে দুটো জিনিস, মান্থলি ফলো আপ থাকলে, যে তার প্রেশার, বিপি, ডায়াবেটিস, কোলেস্ট্রল বা অন্যান্য জিনিসগুলো ঠিক আছে কিনা, প্লাস সে কি ঠিকমতো থেরাপি দিচ্ছে কিনা, কারণ কেয়ার গিভাররা অল্পতে ছেড়ে দেয়, কিছুদিন ফিজিওথেরাপি করে ব্যায়াম করে এরপরে রুগীটা পড়ে থাকে বলে। তো এই জিনিসগুলো ফলো আপটা ঠিকমতো হওয়ার জন্য রেগুলার মান্থলি ফলো আপ হওয়াটা জরুরি। আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে, আপনি দর্শকদের উদ্দেশ্যে বিদায় নিন। আসলে আমরা এখন খুব অ্যালার্মিং ওয়েতে দেখছি যে স্ট্রোকের সংখ্যা অনেক বেড়ে গেছে, এবং এর চেয়ে বেশি অ্যালার্মিং হচ্ছে আমরা ইয়ং স্ট্রোক অনেক বেশি পাচ্ছি, 30-40 বছরের 50 নিচে স্ট্রোক অনেক বেশি পাচ্ছি, এবং দেখতে পাচ্ছি যে আসলে আমাদের এই এই ফার্স্ট লাইফের স্ট্রেসফুল কন্ডিশন এবং অন্যান্য উদাসীনতা, নিজের শরীরে যে রেগুলার একটা চেক আপে না থাকা, এসব কিছু মিলে স্ট্রোকের প্রবণতা বাড়িয়ে দিচ্ছে। আমি যেটা বলি যে আসলে হার্ট অ্যাটাক হলো কারো, সে একটা ইমিডিয়েট চিকিৎসা নিল, সে যদি কোনো খারাপ কিছু না, সে ভালো হয়ে আবার তার নর্মাল লাইফস্টাইলে চলে গেল। কিন্তু একটা স্ট্রোকের পেশেন্টের সে যে একটা প্যারালাইসিস হয়ে যাওয়া, তারপরে আরেকজনের উপর নির্ভর করা, একটা তার অ্যাক্টিভিটিস, ডেইলি অ্যাক্টিভিটিস, তার প্রফেশনাল লাইফ হ্যাম্পার হওয়া, পুরো ফ্যামিলি হ্যাম্পার হওয়া, এবং এটা অনেক বড় ডিভাস্টেশন, যে প্রলংড লাইফে একটা ইম্প্যাক্ট পড়ে। তো সবাইকে আমি বলবো যে আসলে এই রেগুলার আপনারা একটা 3 to 6 মান্থলি চেক আপ করবেন, এবং খুব ইম্পর্টেন্ট যে অ্যাটলিস্ট সপ্তাহে 4 থেকে 5 দিন ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা মেনটেন করবেন, ছোট ছোট ফিজিক্যাল অ্যাক্টিভিটিগুলা উপর জোর দিবেন। খাওয়া দাওয়ার উপরে অনেক আগে থেকে আমরা যেটা বলি যে আচ্ছা 50 পার হলে আমরা খাওয়া দাওয়া কন্ট্রোল করা শুরু করি, কিন্তু এটা আসলে ভুল।
অল্প বয়স থেকে খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে, কারণ অনেক সময় আর্টারিগুলো ড্যামেজ হয়ে যায় ততদিনে, যে ততদিনে কোলেস্ট্রল বা অন্য কিছু ড্যামেজ হয়ে যায়, তো সুতরাং বা ডায়াবেটিস হয়ে যায় অল্প বয়সে। তো সুতরাং অল্প বয়স থেকে যে খাওয়া দাওয়াটা মানে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এগুলো যত সম্ভব, মানে কোল্ড ড্রিঙ্কস, সুগার ফুড এগুলো যত সম্ভব অ্যাভয়েড করা, স্লিপটা মডারেট করা, এবং এই টোটাল হেলদি একটা লাইফস্টাইল লিড করার চেষ্টা করা, যে আপ্রাণ চেষ্টা করা যাতে স্ট্রোক থেকে বেঁচে থাকা যায়। এবং যত স্ট্রোক রোগী থেকে বেঁচে থাকবে, যত সুস্থ মানুষ আমরা পাবো, তত সুস্থ আমাদের ফ্যামিলি হবে এবং তত সুস্থ আমাদের সমাজ হবে, এবং কর্মক্ষম লোক সংখ্যা বৃদ্ধি পাবে, এবং এই স্ট্রোক হওয়ার, প্যারালাইসিস হওয়ার অভিশাপ থেকে সবাই রক্ষা পাবে। ধন্যবাদ সবাই। ধন্যবাদ ডাক্তার তৌহিদুর রহমান স্যার, অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদেরকে আপনার এই মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য। এই মুহূর্তে যেসব স্ট্রোকের রোগী আমরা পাচ্ছি, আমরা কিন্তু ইয়াং পাচ্ছি, যুবক বয়সের পাচ্ছি, সব বয়সের রোগীরাই এখন কিন্তু স্ট্রোকে আক্রান্ত হচ্ছে। আসলে এটার জন্য কি কি করণীয় বা কি কি করা দরকার, এতক্ষণ আমরা স্যারের মুখ থেকেই শুনলাম। ইনশাআল্লাহ আগামী পর্বে আরও একটি রোগ এবং এর চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমরা হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।